এম ফেজ বা মাইটোসিস নিয়ে আগে কিছু কথা বলে নিই। দেখ মাইটোসিস দুটো জিনিস বলবো, একটা হচ্ছে আমার একটা সেলের ক্রোমোজোম, ঠিক আছে। একটা সেলের আমি ফার্স্টে প্লয়েডে দেখছি 2n, ঠিক আছে, ডিপ্লয়েড সেল। এখন প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাইটোসিস ক্যান টেক প্লেস ইন ডিপ্লয়েড as well as haploid cell। যে মাইটোসিস আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে হ্যাপ্লয়েড সেল দেখতে পাই, ডিপ্লয়েড সেল দেখতে পাই, কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমরা কোথায় দেখতে পাই মাইটোসিস? আমাদের বাড়িতে কত রকম সেল আছে? ডিপ্লয়েড সেল আর হ্যাপ্লয়েড সেল। হ্যাপ্লয়েড সেল কোথায় থাকে? হ্যাপ্লয়েড সেল কি একটা এক্সাম্পল বলো আমাদের বডি হ্যাপ্লয়েড সেল এক্সাম্পল বলো একটা। ওভাম স্পাম, ওভাম আর স্পাম। ওভাম আর স্পাম তৈরি হচ্ছে কোথা থেকে? ওভাম মাদার সেল আর স্পাম মাদার সেল, মানে আমাদের সেক্স অর্গান থেকে। তো আমাদের বডিতে মাইটোসিস শুধুমাত্র ডিপ্লয়েড সেলই মাইটোসিস করে। ডিপ্লয়েড সেল গোস মাইটোসিস। কারণ কি আমাদের বডির সব সেলই হচ্ছে ডিপ্লয়েড, যার ডিভিশন হবে শুধু মাইটোটিক ডিভিশনই হবে। শুধুমাত্র স্পাম অ্যান্ড ওভাম এরা হচ্ছে অনলি হ্যাভ, ঠিক আছে। অ্যানিমেল বডি শুধুমাত্র স্পাম আর এরা কি ডিভিশন করে? কোনো রকম হ্যাঁ ফিউশন হয়। ডিভিশন কি হয়? ডিভিশন হয় না। ডিভিশন কখন হবে? যখন ডিভিশন কেন করবে? যে কোনো সেল ডিভাইড কেন করে? সেল ডিভাইড করে ওর জেনারেশন ইনক্রিজ করার জন্য বা নিজের এক্সিস্টেন্সটাকে ধরে রাখার জন্য। কিন্তু এখানে স্পাম ওভাম কোথা থেকে তৈরি হচ্ছে? এদেরকে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট সেল আছে, এটা কাজ করবে, ঠিক আছে। তো এদের ওই জন্য আমাদের বডিতে হ্যাপ্লয়েড সেলের কোনো রকম ডিভিশন হয় না। তার মানে কি আমাদের বডি বা যে কোনো অ্যানিমালের বডিতে একটাই হ্যাপ্লয়েড সেল ছিল, সেটার কোনো রকম ডিভিশন হয় না। মানে কি হ্যাপ্লয়েড সেলের কোনো রকম মাইটোসিস হয় না। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাইটোসিস হয়, মিওসিস হয়। কেমন করে? একটা ধর প্ল্যান্ট সেল, ঠিক আছে, একটা প্ল্যান্ট, একটা সেল। এটা কী ধরনের সেল হবে? এটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? নর্মাল প্ল্যান্ট বডি সেল কী হবে? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড? ডিপ্লয়েড। তো এ যখন গেমেট তৈরি করবে তখন মিওসিস করবে। নর্মাল যখন বডি ডিভিশন করবে, ধর রিপেয়ার করছে, গ্রো করছে, কীরকম ডিভিশন করবে? মাইটোসিস করবে। তাহলে মাইটোসিস করছে, ঠিক আছে। এবার ধর এর মধ্যে শুধু হায়ার প্ল্যান্ট তো নেই, অ্যালগি আছে, ব্রায়োফাইটস, স্টেরিডোফাইটস আছে। অ্যালগির বডি কি? একটা অ্যালগির বডি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড জানিস? একটা অ্যালগির বডি হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে। ও যখন ডিভাইড করে গ্রো করবে তখন ও মাইটোসিস করবে, ঠিক আছে। কেন? কারণ কি আমার এটা যেটা বলছিলাম যে কোনো সেলের যখন মাইটোসিস হয়, পরে বলছি অ্যালগি মাইটোসিস করবে, এখানে তোর প্ল্যান্ট সেলও মাইটোসিস করছে। তাহলে এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। তাহলে কি বুঝলাম? যে একটা প্ল্যান্ট সেলের মধ্যে আমার ডিপ্লয়েড সেল আর হ্যাপ্লয়েড সেল দুজনেই তোর মাইটোসিস করে, কিন্তু একটা অ্যানিমাল সেলের মধ্যে শুধুমাত্র ডিপ্লয়েড সেল মাইটোসিস করে, হ্যাপ্লয়েড সেল মাইটোসিস করে। এটুকু ক্লিয়ার? এবার দেখ মাইটোটিক ডিভিশন মানে কি? মাইটোটিক ডিভিশন মানে হচ্ছে একটা সেল আছে, এই সেল থেকে দুটো সেল হবে, ঠিক আছে, হলো। এখন এই সেলের আমি জানি প্রতিটা সেলের একটা প্লয়েডি লেভেল হয়, নাম্বার অফ ক্রোমোজোম। এর নাম্বার অফ ক্রোমোজোম হচ্ছে 2n। আমাদের যে কোনো ডিভিশন, যে কোনো জেনারেশনাল ডিভিশন, মানে তোর ধর রিপেয়ার করার জন্য আমার বডি একটা জায়গায় সেল খারাপ হলো, ওটা সেলটা ঠিক করলাম। তাহলে কী চাইবো? যে সেল যখন ঠিক হলো, নতুন যে সেলটা হবে ওটাকে আগের সেলের মতোই হতে হবে, একদম চেঞ্জ হবে না। মানে কি? মানে ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকতে হবে। আমাদের বডির প্রতিটা সেলের ক্রোমোজোম নাম্বার ফিক্স। যে কোনো অ্যানিমালের, যে কোনো প্ল্যান্টের বডির প্রতিটা ক্রোমোজোম নাম্বার ফিক্স। তো যে কোনো ডিভিশনে তোকে একটা মাথায় রাখতে হবে যেন ক্রোমোজোম নাম্বারটা যেন ফিক্স থাকে। তাহলে মাইটোটিক ডিভিশন মানে মাইটোটিক ডিভিশন যেহেতু তোর তো হচ্ছে প্ল্যান্টের বডি, তো মানে কি ক্রোমোজোম নাম্বার ফিক্স থাকবে। তাহলে এখানে 2n থেকে এরাও 2n হবে, এরাও 2n হবে, মানে প্লয়েডি লেভেলটা কনস্ট্যান্ট থাকবে। মাইটোটিক ডিভিশনের ক্ষেত্রে প্লয়েডি লেভেল কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল? এখন ধর আমার একটা অ্যালগি আছে, অ্যালগি কি? হ্যাপ্লয়েড। যদি আমি অ্যালগির মধ্যে মাইটোটিক ডিভিশন না করে মিওটিক ডিভিশন করতাম, তাহলে কী হতো? মিওটিক ডিভিশন মানে প্লয়েডি লেভেলটা হাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী হতো? n থেকে n/2 হয়ে যেত। তাহলে কি প্লয়েডি লেভেল কনস্ট্যান্ট থাকছে না। ওই জন্য আমাদের প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেটা অ্যালগি হোক বা ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, 5টা কিংডম প্ল্যান্টের প্রতিটা তোর প্ল্যান্টই আমাদের মাইটোটিক ডিভিশন আর মানে ডিপ্লয়েড সেল মাইটোটিক ডিভিশন করতে পারে, আবার হ্যাপ্লয়েড সেল মাইটোটিক ডিভিশন করতে পারে। কিন্তু প্ল্যান্টের অ্যানিমালে শুধুমাত্র
ডিপ্লয়েড সেলই মাইটোটিক ডিভিশন করতে পারে। ঠিক আছে, এইটুকু এখান থেকে বলার। এখান থেকে যদি কোশ্চেন হয় তো করে দেবে যে ট্রু ফলস দিতে পারে, যে অল ডিপ্লয়েড ইন অ্যানিমাল ডিপ্লয়েড সেল অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপ্লয়েড সেল আন্ডারগো মাইটোসিস, বা অনলি ডিপ্লয়েড সেল আন্ডারগো মাইটোসিস ঘোরাবে। তো মাথায় রাখতে হবে যে অ্যানিমালের মধ্যে শুধুমাত্র ডিপ্লয়েড সেলই মাইটোসিস করতে পারে, আর প্ল্যান্টে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড দুটো মাইটোসিস করতে পারে। যদি একটা এক্সাম্পল দিয়ে দেয় তাহলে অ্যালগি একমাত্র প্ল্যান্ট সেল যারা তোর হ্যাপ্লয়েড হয়ে মাইটোসিস করে। কারণ কি, অ্যালগি আর ব্রায়োফাইটও করে। কারণ কি, টেরিডোফাইট থেকে গিয়ে শুরু হয়, ওরা প্ল্যান্ট বডিটাই ডিপ্লয়েড থাকে। বুঝা গেল? এখন যদি ডিপ্লয়েড প্ল্যান্ট বডি, তাহলে তো এটা তো তখন অপশন থাকছে না। লাইক ডিপ্লয়েড সেল আন্ডারগো মাইটোটিক ডিভিশন। ঠিক আছে, শুধুমাত্র ডিপ্লয়েড সেলই মাইটোটিক ডিভিশন করে। কিন্তু এমন একটা অ্যানিমাল আছে হানিবি, তোদেরকে হানিবি আমি যখন না পড়াবো, যখন একটু হয়ে যাবে চ্যাপ্টারগুলো, বাকি চ্যাপ্টারগুলো যখন হয়ে যাবে, হানিবি মাইক্রো একটা চ্যাপ্টার আছে তোর ক্লাস 12-এ, হচ্ছে মাইক্রোসি হিউম্যান ওয়েলফেয়ার। ওখানে গিয়ে আমি হানিবির লাইফ সাইকেলটা পড়াবো, প্রচুর ইন্টারেস্টিং। ঠিক আছে, যে এমন করে ওরা একে বিয়ে করছে, ওকে ছাড়ছে, মানে বিশাল একটা সুন্দর লাইফ সাইকেল আছে। ঠিক আছে, হানিবি আমি মোটামুটি বলে রাখি এখানে। হানিবি একটা মেন যে হানিবি থাকে সেটা হচ্ছে কুইন বি। ওদের 3 রকম বি থাকে, একটা কুইন, একটা ওয়ার্কার আর একটা ড্রোন। ঠিক আছে, তো মেন হচ্ছে এদের কুইন বি, এ হচ্ছে ডিপ্লয়েড হয়। ঠিক আছে, এ ডিপ্লয়েড হয়। এ কী করে, এ হচ্ছে মিওটিক ডিভিশন করে। মিওটিক ডিভিশন করলে কী হবে, 2n থেকে 4টে আমার এন সেল তৈরি হবে। কারণ মিওটিক মানে হাফ হয়ে যাবে, ওটা বলবো, ওটা 4টা করবে। এখান থেকে যে কোনো একটা এ কী করবে, এ হচ্ছে মেল বি তৈরি করবে, এখান থেকে মাইটোটিক ডিভিশন হয়। কী ধরনের সেল, তাহলে এখানে হ্যাপ্লয়েড সেলের কী হলো, মাইটোটিক ডিভিশন হচ্ছে। আমি কি বললাম যে শুধুমাত্র অ্যানিমাল সেলের ডিপ্লয়েড সেলই মাইটোটিক ডিভিশন হয়। কিন্তু এটা একটা এক্সেপশন, যে হানিবি যে এটা সোসাইটিতে বাস করে, হানিবি সোসাইটিতে দেখা যায় যে তোর হ্যাপ্লয়েড সেলও মাইটোটিক ডিভিশন করে। এটা মনে রাখবি, যেটা বলেছিলাম ওটাই লিখবো। একটা সেল, এই সেলের নিউক্লিয়াস ধর সাপোজ এখানে 2n = 6 সাপোজ। ঠিক আছে, তাহলে এখানে কটা ক্রোমোজোম থাকবে, এরকম। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট অফ ডিএনএ কত হবে, 2। ঠিক আছে, এবার এটা G1 ফেজ, তাহলে এটা G2 ফেজ। এখানে অ্যামাউন্ট অফ ডিএনএ কী হবে, 4C। প্লয়েডে কী হবে, 2n = 6। তাহলে আমি দেখ এখানে প্লয়েডি সেম আছে, তাহলে কি নাম্বার অফ সেন্ট্রিওল সেম হবে, কারণ সেন্ট্রিওল সেম থাকলে তোর ক্রোমোজোম নাম্বারও সেম থাকে। ঠিক আছে, এখন আমাদের এরকম ছিল। ঠিক আছে, এবার যে 4Cটা হলো ওটা কীভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে একটা করে সিস্টার ক্রোমাটিড হয়ে যাবে, বোঝা গেল? সিস্টার ক্রোমাটিড হওয়ার মানেটা কি, সিস্টার ক্রোমাটিড হওয়ার এটা মানে যে আমার যদি এখানে জিন এ থাকে, এখানে আমার জিন ছিল এ, এখানে স্মল এ। ঠিক আছে, এবার যদি এখানে জিন এ হয় আর এখানে যদি স্মল এ হয়, তাহলে এখানে কত হবে, এ আর এখানে এ, কারণ সিস্টার ক্রোমাটিড আর জেনেটিক্যালি সিমিলার, ডুপ্লিকেট হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে কি হচ্ছে, সিস্টার ক্রোমাটিড ফর্ম হচ্ছে, যে এই অ্যামাউন্টটা বাড়ছে, সিস্টার ক্রোমাটিড ফর্ম হচ্ছে। এবার কি মাইটোসিস মানে কি, মাইটোসিস মানে হচ্ছে আমাদের কী হবে বলতো, মাইটোসিসে এখান থেকে দুটো ভাগ হবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হচ্ছে সিস্টার ক্রোমাটিড কী হবে, সিস্টার ক্রোমাটিড সেপারেটস। যদি সিস্টার ক্রোমাটিড সেপারেট হয় তাহলে কী হবে, দেখ এখানে এটা আমি বলতে চাইছি জিনিসটা এরকম সেপারেট হয়, যে সাদাগুলো একদিকে যাবে, লালগুলো একদিকে, ওরকম না কিন্তু।
ধর এটার এই পার্টটা আসলো এখানে গেল, এটার এই পার্টটা ওখানে যেতে পারে, ঠিক আছে, ওটা ওটা ম্যাটার করে না। এরকম আসলো, ঠিক আছে। এবার সিস্টার ক্রোমাটিড সেপারেট হচ্ছে মানে কি, মানে আমরা বলতে পারি যে এই ক্রোমোজোমগুলো আর এই ক্রোমোজোমগুলো জেনেটিক, কেন বলতে পারি, কারণ যে সিস্টার ক্রোমাটিড ভাগ হলো এই দুটো জেনেটিক, কারণ কি হয়েছে ডিএনএ রেপ্লিকেশন করে বানানো হয়েছে, তাহলে জেনেটিক্যালি সেম, ডুপ্লিকেশন করে বানানো হয়েছে, ওটাকে আমি আলাদা করে দিলাম, তাহলে দুটো জেনেটিক্যালি সেম, ওই জন্য এদেরকে দুটোকে আমরা কী বলবো, ক্লোন বলবো, ক্লোন বলবো, ঠিক আছে বলবো। এটা যদি সিস্টার ক্রোমাটিড হয় তাহলে এরা হচ্ছে ডটার ক্রোমাটিডস, এটা সেট অফ ডটার ক্রোমাটিডস, এটাও সেট অফ ডটার ক্রোমাটিডস, তাহলে তারা হচ্ছে ক্লোন বা জেনেটিক্যালি সেম। তাহলে আমরা কি দেখলাম, মাইটোসিস বা মাইটোটিক ডিভিশনে আমরা ক্লোন তৈরি করি দুটো যারা জেনেটিক্যালি সেম হয়, আর তারা কী করে ফর্ম হয়, বাই স্প্লিটিং অফ সিস্টার সেপারেটস, বাই স্প্লিটিং সিস্টার ক্রোমাটিড অফ সিস্টার ক্রোমাটিড। এই সিস্টার ক্রোমাটিডটা আলাদা হয়ে আমার দুটো ক্লোন তৈরি হলো, মাইটোটিক ডিভিশনে পড়ে। অ্যাসারশন দিল ডটার ক্রোমাটিডস আর ক্লোন অফ ইচ আদার, আর রিজনিং বললো যে অ্যাজ ডটার ক্রোমাটিডস আর বাই স্প্লিটিং অফ সিস্টার ক্রোমাটিড। এটা কী হবে, দুটো ট্রু হলো, ঠিক আছে। আর এক্সপ্লেনেশনটা ঠিক আছে, কারেক্ট এক্সপ্লেনেশন, বুঝতে পেরেছিস, কী বুঝতে পেরেছি বলতো, কী হলো ওখানে কী বলেছে, ডটার ক্রোমাটিডস আর ক্লোন অফ ইচ আদার, এটা ট্রু না ফলস, ট্রু। অ্যাজ ডটার ক্রোমাটিডস আর ফর্ম বাই স্প্লিটিং অফ সিস্টার ক্রোমাটিড, এটা ট্রু। এটার জন্য এটা কি কারেক্ট এক্সপ্লেনেশন, এটার জন্য কি এটা হয়, তাই তো, এটাই বললাম তো, এখানে স্প্লিটিংয়ের জন্য আমাদের ক্লোন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার আসি আমার এম ফেস বা মাইটোটিক ফেস, ঠিক আছে। এম ফেসকে বলা হয় হচ্ছে মোস্ট ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল, মোস্ট ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল। কেন রে, কেন বলা হয়, ওটা তো বুঝেছিলাম, এটা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছিস, কারণ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ অল সেলুলার কম্পোনেন্টস, মানে তোকে সবকটা সেলুলার কম্পোনেন্টস, গলগি বল, তারপরে তোর নিউক্লিয়াস, তারপরে তোর ডিএনএ, সব কিছুকে ডবল করা হয়েছে, ওটাকে দুভাগে ভাগ করতে হবে, দুই জায়গায় ঠিকঠাক নিয়ে যেতে হবে, কোনো জায়গায় কম গেলে কোনো জায়গায় বেশি গেলো, তাহলে প্রবলেম হয়ে যাবে। তো এত কিছু করতে গেলে ওখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি, যেরকম বলেছিলাম যে এক্সামের সময়, ঠিক আছে। তো ওই জন্য এটা বলছে মোস্ট ড্রামাটিক ফেজ অফ সেল সাইকেল। এবার আমরা দেখব যে এম ফেজে, ইন্টারফেজে কী বলেন, G1, S, G2, তো আমাদের এম ফেজে হচ্ছে 4টে ফেজ আছে, পিম্যাট বলে মনে রাখবে, ঠিক আছে, পিম্যাট, পি দিয়ে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টিলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টিলোফেজ। এখানে এটা আমাদের এম ফেজ, এটা কি ফেজ রে, G1, S, G2, এখানে এম ফেজের মধ্যে আমি কী বলেছিলাম, দুটো জিনিস হবে, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর তারপরে সাইটোকাইনেসিস। কেন হচ্ছে, কারণ না, ভালো করে বল, এখানে কি হচ্ছে, এখানে আমার সাইটোপ্লাজমিক গ্রোথ হচ্ছে, ঠিক আছে। তাহলে কি সাইটোপ্লাজমিক গ্রোথ হচ্ছে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা
কমে যাচ্ছে, তাহলে এটাকে আমাকে কনস্ট্যান্ট করতে হবে, তাহলে আমাকে নিউক্লিয়াসকে বাড়াতে হবে। তো নিউক্লিয়াসকে বাড়াতে গিয়ে কী হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তো একটা সেলে দুটো নিউক্লিয়াস থাকতে পারবে না, ওই জন্য আমরা সাইটোপ্লাজমিক ডিভিশন করবো। তো এখানে আমাদের একটা পার্ট হবে এটা ক্যারিওকাইনোসিস, এটা ক্যারিওকাইনোসিস, এটা ক্যারিওকাইনেসিসের মধ্যে এটা হচ্ছে সাইটোকাইনেসিস পরে বলবো। এখন আমাদের একটা ক্যারিওকাইনেসিসের ফেজ, ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরা ডাইরেকশনাল হয় আর সিকোয়েন্সিয়াল হয়। ডাইরেকশনাল কেন, যে প্রোফেজের পরে মেটাফেজি হবে, মেটাফেজের পরে অ্যানাফেজি হবে, ঠিক আছে। আর সিকোয়েন্সিয়াল কেন, কারণ প্রতিটা স্টেপের মধ্যে যে চেঞ্জগুলো হবে ওই চেঞ্জগুলো পরপরই হবে, আর চেঞ্জগুলোর বেসিসে আমরা নামকরণটা করেছি। নাকি এমন না যে প্রোফেজ সেল কী করছে, এরকম না, যে চেঞ্জগুলো হচ্ছে ওই চেঞ্জগুলোর নাম আমরা প্রোফেজ দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে কি ফার্স্টে কি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ বেশিও জানি, ওটা বুঝবো, ঠিক আছে। প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। এবার ক্যারিওকাইনেসিস ফেজ হচ্ছে প্রোফেজ, আর যত রকমের ড্রামা সব প্রোফেজের মধ্যেই হবে, ঠিক আছে। মাইটোসিস ডিভিশনের ক্ষেত্রে প্রোফেজটা একটু নর্মাল লাগলো, মিওসিসে গিয়ে দেখবি প্রচুর কমপ্লেক্স প্রোফেজ, ঠিক আছে। তো লংগেস্ট ফেজ হচ্ছে প্রোফেজ। শর্টেস্ট ফেজ অফ ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের লংগেস্ট ফেজ কোনটা, প্রোফেজ। শর্টেস্ট মেটাফেজ না অ্যানাফেজ, অ্যানাফেজ না মেটাফেজ, অ্যানাফেজ হচ্ছে শর্টেস্ট ফেজ, লংগেস্ট হচ্ছে প্রোফেজ, আর শর্টেস্ট হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে। তাহলে আমাদের প্রোফেজ সবচেয়ে লংগেস্ট আর অ্যানাফেজ সবচেয়ে শর্টেস্ট, এর তারপরে টেলোফেজ, তারপরে মেটাফেজ। এই অর্ডারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, লংগেস্ট কি আর শর্টেস্ট কি, ঠিক আছে। লংগেস্ট কি আর শর্টেস্ট কি। তোকে যদি বলে পুরো এম ফেজের মধ্যে তোকে দিল যে শর্ট ফেজ অফ এম ফেজ, সাইটোকাইনেসিস, কোনটা হবে, না এটাও অ্যানাফেজি হবে, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে মাইটোটিক ফেজের মধ্যে সবচেয়ে শর্টেস্ট হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে। আচ্ছা বুঝেছিস, মাইট ফেজ হচ্ছে প্রোফেজ। আচ্ছা প্রোফেজ স্টার্ট করার সময় আমরা এখন অবধি কি সেলের কন্ডিশনটা কি, আমরা আগে G1 S আর G2 তে সেল কী অবস্থা হয়েছে বলতো, কী কী চেঞ্জ হয়েছে সেলের মধ্যে। G1 এ কী হয়েছিল, মানে এক লাস্ট যখন তোর কাছে সেলটা আসবে তখন তুই কোন দুটো জিনিস দেখবি যে যেখান থেকে তুই ক্যারিওকাইনেসিস শুরু করবি, মানে নিউক্লিয়ার কী কী চেঞ্জ হয়েছে নিউক্লিয়াসের মধ্যে এখন অবধি বল, কী হয়েছে। নিউক্লিয়াস এমন বাড়বে, ক্রোমোজোম এমন বাড়বে, ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ঠিক আছে।
ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, আর কি হয়েছে? সেন্ট্রিওল ডিভিশন আছে, আর কি হয়েছে? হ্যাঁ, অর্গান তৈরি হয়েছে, অর্গান সেল। কী বলছিস? অর্গানের সার কিছু ডিভাইড হয়নি কিন্তু এখন অবধি। জীবনে কী হয়েছিল মনে করতে এক করে? নর্মাল গ্রোথ হচ্ছিল, কিছু কিছু এনজাইম তৈরি হয়েছিল, আর প্রোটিন সিনথেসিস হচ্ছিল, ঠিক আছে। আর তারপর এসে আসলাম, এসে কী হলো? এসে ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, ঠিক আছে। রাইবোসোমস কোথায় সিনথেসিস হয়েছিল? হ্যাঁ, নিউক্লিয়াস। G2 তে কী হয়েছে? হিস্টোন প্রোটিন কোথায় সিনথেসিস হয়েছে? G2। তারপরে কোন ফেজে হচ্ছে? কোনো প্রোটিন সিনথেসিস হয়নি, এস ফেজে। কেন? কারণ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছিল ওখানে। ডিএনএ রেপ্লিকেট করার সময় ডিএনএতে কোনো রকম ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন কিছু হবে না, ঠিক আছে। ট্রান্সলেশন হয় G1 আর G2 তে, ওই জন্য ওখানে প্রোটিন সিনথেসিস হয়। G1 এ কী প্রোটিন সিনথেসিস হয়েছিল? বল। G1 এ এটা টিউবিলিন কোথায় সিনথেসিস হয়েছিল? টিউবিলিন কোথায়? G1 না G2 তে? G2 তে। হিস্টোন G2। নষ্ট করে দেখ G1 এ কী সিনথেসিস দেখ। এসে কোনো প্রোটিন সিনথেসিস হয় না। কী হয়েছিল G1 এ? টিউবুলিন G2 তো লিখছি না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, টিউবুলিন হ্যাঁ G2 তে ছিল, ঠিক আছে। মানে মেনলি এখানে দেখতে হবে তোর এখন অবধি আমাদের যে ডিএনএ অ্যামাউন্টটা কত আছে? 4C হয়েছে। 4C হয়েছে মানে কি? এখানে ডিএনএটা কী ফেজ? আচ্ছা, ডিএনএটা কেমন করে আছে এখন? কোন ফেজ আছে? কী ফেজ ছিল ডিএনএ? ক্রোমাটিনের মধ্যে হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন, তারপর ক্রোমোজোম, তারপর ডিএনএ। এখানে কোন ফেজ এখন অবধি কোন ফেজে আছে? ক্রোমাটিন ফেজ আছে। ক্রোমাটিন ফেজ আছে। তাহলে এখন আমাদের সেলের এটা সেল, নিউক্লিয়াস, এখানে ক্রোমাটিন ম্যাটেরিয়ালটা আমার ট্যাঙ্গেলড হয়ে আছে। এখানে আমার রেপ্লিকেশন হয়েছে কিন্তু এটা ট্যাঙ্গেল হয়ে আছে, এটাকে খুলতে হবে ডিভিশন করার জন্য। তাহলে আমার এখানে কী হবে? এখানে ক্রোমাটিনটা ট্যাঙ্গেল হয়ে আছে, জড়িয়ে আছে, এটাকে ইন্টারউইন করতে হবে, মানে খুলতে হবে। খোলার পরে কী হবে? খোলার পরে ক্রোমাটিনটা একটু কম জটিল হবে, ঠিক আছে। তারপর এখান থেকে শুরু হবে কনডেনসেশন অফ ক্রোমাটিন, ঠিক আছে। তো ক্রোমাটিন যদি কনডেনসেশন হয় তাহলে কী তৈরি হবে? ক্রোমাটিনের কনডেনসেশন হয় কী তৈরি হবে? ক্রোমোজোম। তাহলে এখানে আমার প্রোফেজে আমার ক্রোমোজোম অ্যাপিয়ার হওয়া স্টার্ট হবে, দেখা শুরু হবে। মানে তাহলে ফার্স্টে কী হচ্ছে? ক্রোমাটিনটা এন্ট্যাঙ্গেল হচ্ছে, এন্ট্যাঙ্গেল হওয়ার পর ট্যাঙ্গেল অবস্থা ছিল, এখান থেকে ইন্টারভিউ করার পরে আমার এরকম অবস্থা আসলো, একটু এন্ট্যাঙ্গেল একটু খুললো জটগুলো। তারপরে কী হবে? এখানে কনডেনসেশন হবে। কনডেনসেশন হওয়ার পর আমার এখানে ক্রোমোজোম হবে, ঠিক আছে। ক্রোমোজোম তৈরি হলো। এই ক্রোমোজোমগুলো অতটা এখনও প্রপারলি ভিজিবল হবে না। প্রোফেজ চলছে, এটা চলছে, প্রোফেজে হচ্ছে এটা, ঠিক আছে। ফার্স্টে তাহলে ক্রোমোজোম অ্যাপিয়ার, ঠিক আছে। এখন অবধি আমার এটার মধ্যেই আছে, আমার নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যেই আছে। তারপরে কি? সেন্ট্রিওলটা ডিভাইড হয়েছিল, সেন্ট্রিওল অলরেডি ডিভাইড হয়েছিল কি না? ডিভাইড হয়নি সেন্ট্রিওল এখন। কোথায় হচ্ছিল সেন্ট্রিওল ডিভিশন? তো সেন্ট্রিওল অলরেডি ডিভাইডের অবস্থা ছিল,
ঠিক আছে, কেমন হবে সেন্ট্রিওলটা? ঠিক আছে, দুটো সেন্ট্রোজোম বলবো, ডিভাইড অবস্থা আছে দুটো। তাহলে এটা একটা, এরকম দুটো সেন্ট্রোজোম থাকবে, এটা সেন্ট্রোজোম। ঠিক আছে, এক একটা হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রোজোমটা ডিভাইডার দুটো হয়ে যাবে। এটা কী করবে? এটা হচ্ছে ডিভাইডেড অ্যান্ড মুভস টু অপোজিট পোল। মানে কি, ধর এখানে আমার সেন্ট্রিওল ছিল, ঠিক আছে, আমার এখানে সেন্ট্রোজোম ছিল, দুটো হলো, এরা এখন এদিকে যাবে, এদিকে যাবে, দুটো পোলে যাওয়া শুরু করবে। ঠিক আছে, মুভ টু অপোজিট পোল। এই দুটো জিনিস আমার মেনলি হয় হচ্ছে প্রোফেসর। তাহলে কি প্রোফেসর ফার্স্টে কি দেখলাম, যে আমি যদি এটাকে এক্সপ্লেন করি, যে ফার্স্টে হচ্ছে ক্রোমাটিন ম্যাটেরিয়াল উইল entangled inside নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের মধ্যে, and chromosome starts to appear after condensation of chromatin। আর এটা কি বললাম, যে সেন্ট্রিওলটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এই দুটো জিনিস মেনলি হচ্ছে, এটা হচ্ছে আর্লি প্রোফেস হচ্ছে, মানে প্রোফেসর শুরুতে, এটা হচ্ছে আর্লি প্রোফেসর হচ্ছে, এটা আর্লি প্রোফেসর, এটা হচ্ছে আমার আর্লি প্রোফেসর, মানে প্রোফেসর শুরুর দিকে। ঠিক আছে, প্রোফেসর শুরুতে কী হলো, প্রোফেসর শুরুর দিকে আমার ক্রোমোজোম তৈরি হলো, ক্রোমাটিন থেকে কন্ডেনসেশন হলো, তারপর আর কি হলো, সেন্ট্রিওলটা আমার অপোজিট যাওয়া শুরু হলো। এই দুটো জিনিস হলো ফার্স্ট আর্লি। এবার লেটে কী হবে, আস্তে আস্তে এই নিউক্লিয়ার মেমব্রেনটা ডিজে পাওয়া শুরু করবে, চলে যাবে আস্তে আস্তে। আর কী হবে, নিউক্লিয়াস ছিল এখানে, নিউক্লিয়াস ডিজে পাওয়া যাবে। আর কী হবে, গলগি বডি ছিল, গলগি বডি ডিজে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা গলগি বডি তৈরি হয়, গলগি তৈরি হয় এন্ডোক্রাইন সিস্টেম মধ্যে তৈরি হয়। যখন একটা সেল যখন শুরু হয়, তখন ফার্স্টে চারটে বেসিক জিনিস সেল কি বলেছিলাম, যে বল সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আর অর্গানস, একটা অর্গানস, সেটা আইডেন্টি, এটা সব সেল মধ্যে। ঠিক আছে, যখন প্রিমিটিভ সেল আসলো, প্রথম সেল প্রোক্যারিওট ও কী করলো, এই চারটা করলো, করার পর দেখলে আরও দরকার আসলে কিছু, তখন কী করলো, সবাই অ্যাডজাস্ট করা শুরু করলো। মানে আমার সেল মেমব্রেনের মধ্যে মেসোজোম তৈরি করলো, ক্রোমাটিন তৈরি করলো, প্লাস্টিক তৈরি করলো, আলাদা বডি এলিমেন্টে, ওরা ওখানে অ্যাডজাস্ট করা শুরু করলো। ঠিক আছে, তারপরে যখন হায়ার অর্গানিজম যখন আসলো, তখন এন্ডোনার্ভাস সিস্টেম হচ্ছে নিউক্লিয়াস থেকে সিগন্যাল শুরু। তো নিউক্লিয়াস যখন ডেভেলপ হবে, তখন এন্ডোনার্ভাস সিস্টেম সঙ্গে সঙ্গে ডেভেলপ হবে। ফার্স্টে নিউক্লিয়াস সঙ্গে রাফ ইয়ার হবে, তারপরে এসিয়ার হবে, তারপর গলগি হবে, তারপরে লাইজোম হবে। এটা নিউক্লিয়াস ডেভেলপ হওয়ার পরে হবে, যেখানে নিউক্লিয়াস নেই ওখানে কেউ থাকে না। তো যখন আমার নিউক্লিয়ার মেমব্রেন যখন ডিজলভ করা শুরু হলো, তখন অটোমেটিক্যালি আমার গলগি বডিতে ডিজলভ হয়ে যাবে। আবার যখন নিউক্লিয়ার মেমব্রেন যখন আসে পরে ফিজিক্যালি দেখি, তখন গলগি বডিতে চলে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, মাইনে লক্ষ্য করতে রেকর্ড যদি অফ হয়ে যায় না, বলুন আরেকটা মনে দেখবেন, আগের দিনের ক্লাসে পুরো রেকর্ড অফ হয়ে যায়।
এটা ক্রোমাটিন ম্যাটেরিয়ালস উইল এন্ট্যাঙ্গেলড ইনসাইড নিউক্লিয়ার মেমব্রেন, আর নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরেই এরা জলটা খুলছে, ঠিক আছে। তারপরে কী হচ্ছে, অ্যান্ড ক্রোমোসোম স্টার্টস টু অ্যাপিয়ার, ক্রোমোসোম অ্যাপিয়ার করা শুরু হলো আফটার কন্ডেনসেশন অফ ক্রোমাটিন, ক্রোমাটিনের কন্ডেনসেশন হওয়ার পরে মানে আমার ক্রোমোসোম অ্যাপিয়ার করা শুরু হলো। আর লেটে কী হচ্ছে, লেট প্রোফেজে কী বললাম কী হবে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তারপর গলগি স্টার্টস টু ডিসঅ্যাপিয়ার। কী হবে, আস্তে আস্তে এরকম সেলের মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার শুরু হবে। আর আমি দেখবো যে এরকম অল্প করে ক্রোমোজোমগুলো কেবল খুলছে, ঠিক আছে। আর সেলের বাকি জিনিসগুলো সব ডিসঅ্যাপিয়ার করে যায়, শুধু এই স্টেজে আমরা ছাড়ছি প্রোফেসটাকে। এবার পরে কী হবে, পরে গিয়ে নোটস থাকে পরে লিখে নিবে, এরপরে গিয়ে কী হবে, এরপরে গিয়ে এখানে আবার মেটাফেজ শুরু হবে। কী হলো, জায়গা ছেড়ে দে ওখানে করে নিবি, আছে ইয়েতে মেটাফেজ, ঠিক আছে। মেটাফেজে কী হলো, মেটাফেজে প্রথমে কী হবে, প্রথমে নিউক্লিয়ার মেমব্রেনটা ইন্টিগ্রেট বা ডিসঅ্যাপিয়ার করে যাবে, মানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন কমপ্লিটলি ঠিক আছে, নিউক্লিয়ার মেমব্রেন কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার মানে কি, মানে আমার ইয়ে সেল আছে মেমব্রেন নেই, বাকি এখানে পড়ে থাকবে আমার ক্রোমোজোমগুলো কী হবে, ক্রোমোজোমের কন্ডেন্সার কমপ্লিট হবে, মানে সেশন অফ ক্রোমাটিন fully and forms এটা মানে কি, মানে এখানে কি, এখানে বললাম ক্রোমোজোম অ্যাপিয়ার হয়েছে কিন্তু এখনও ছিল, এখানে কি হবে, ফুললি কন্ডেন্স হয়ে যাবে। মানে কি, ধর এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, আচ্ছা কোনটা হচ্ছে এমফেজ মেটাফেজের ক্রোমোজোম, কোনটা প্রোফেজের ক্রোমোজোম, কোনটা, এটা প্রোফেজের ক্রোমোজোম আর এটা মেটাফেজের ক্রোমোজোম, কারণ এটা বেশি কন্ডেন্স, মানে এখানে কন্ডেন্সটা কমপ্লিট হচ্ছে। তাহলে তোকে যদি বলা হয় যে তোকে ক্রোমোজোম স্টাডি করতে হবে, মাইক্রোস্কোপে দেখে তোকে ক্রোমোজোম স্টাডি করতে হবে, তুই কোন ফেজে স্টাডি করলে সবচেয়ে বেস্ট হবে, মেটাফেজ। তাহলে মেটাফেজ ইজ দ্য বেস্ট সেল সাইজ to study morphological features of এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মেটাফেজ ইজ দ্য বেস্ট ফেজ, মানে কি, মেটাফেজে আমি হচ্ছে মরফোলজিক্যাল ফিচার, মানে কি, মানে ক্রোমোজোমটা কেমন দেখতে, ক্রোমাটিন কেমন দেখতে, ক্রোমোজোম আমগুলো কেমন হয়, ঠিক আছে, ওটাকে দেখার জন্য সবচেয়ে বেস্ট ফেজ হচ্ছে মেটাফেজ। কেন কি, কারণ যখন প্রোফেজ ছিল তখন পুরোপুরি কন্ডেন্স হয়নি, তখনও ক্রোমাটিন আকারে ছিল, কিছু এখান থেকে ধর আরেকটা লেগে আছে এরকম করে, আরেকটা ক্রোমোজোম এখান থেকে এরকম করে লেগে আছে, ঠিক আছে, এখনও পুরোপুরি খোলেনি, ঠিক আছে। কিন্তু মেটাফেজে গিয়ে এটা পুরোপুরি ডিসক্রিট, একটা আলাদা নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি হয়ে যায়, যে আমি একটা ক্রোমোজোম চিনতে পারবি ক্রোমোজোমগুলোকে, যে কটা ক্রোমোজোম আছে গুনতে পারবি, ঠিক আছে। ওই জন্য বলছে যে মরফোলজিক্যাল ফিচারগুলো স্টাডি করার জন্য সবচেয়ে বেস্ট ফেজ হচ্ছে মেটাফেজ। আরেকটা জিনিস হচ্ছে এখানে আমার ক্রোমোজোমগুলো এখন ফ্রি আছে সাইটোপ্লাজমে, ক্রোমোজোমগুলো আমার সাইটোপ্লাজমে ফ্রি আছে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, তো আমার দেখতেও সুবিধা হবে। তা কোনো নিউক্লিয়ার মেমব্রেন পুরো ফাঁকা পড়ে আছে,
ঠিক আছে, এই জন্যই বলা হয় যে মেটাফেসকে মরফোলজিক্যাল ফিচার স্টাডি করার জন্য সবচেয়ে বেস্ট ফেস সেল সাইকেল। কোনটা লিখেছি বল? অ্যান্ড ফর্মস ক্রোমোজোম, FORMS। ये बुझते ना वाले बोलिए हैं। এবার এই ফেজে ক্রোমোজোমগুলো এরকম একটা লম্বা লাইনে অ্যারেঞ্জ হয়, ঠিক আছে। এরকম একটা লম্বা লাইনে অ্যারেঞ্জ হয়। এটাকে বলছে রেডিয়াল প্লেট। মানে কি এরকম ইকুয়েটারের মাঝখানে গিয়ে, এটা একটা ইকুয়েটার, তো একটা সার্কিট ইকুয়েটারের মাঝখানে গিয়ে এরকম অ্যারেঞ্জ হয়। তো এই জায়গাটাকে বলছে ইকুয়েটোরিয়াল প্লেট বা মেটাফিজিক প্লেট। তাহলে ক্রোমোজোম ইন মেটাফেজ অ্যারেঞ্জড ইন দ্য ইকুয়েটার, এটা কী হয়? এটা মেটাফিজিক, এটাকে বলে মেটাফিজিক প্লেট। তাহলে মেটাফিজিক প্লেট কোথায় দেখা যায়? মেটাফেজে দেখা যায়। এখানে কারা অ্যারেঞ্জ হয়? ক্রোমোজোম অ্যারেঞ্জ হয়। আর কি এখানে আস্তে আস্তে আর কি হয় এই ফেজে, যে এই যে সেন্ট্রিওলগুলো গেছিলো না, এখানে সেন্ট্রিওলগুলো এখানে ছিল, সেন্ট্রোজোমগুলো, এখান থেকে আমার স্পিন্ডেল ফাইবার ফর্ম হওয়া শুরু হয়। এখন অ্যাটাচ হয় না, কিন্তু স্পিন্ডেল ফাইবারগুলো তৈরি হওয়া শুরু হয়। তৈরি প্রোফেজ হয়, কিন্তু আরও এক্সটেন্ড করে, ঠিক আছে। অ্যাটাচ হয় না, অ্যানাফেজ অ্যাটাচ হয়। কাইনেটোকোর কোথায় ফর্ম হয়? কাইনেটোকোর কোথায় ফর্ম হয়? কাইনেটোকোর, হ্যাঁ অ্যানাফেজে তো স্প্লিটিং হবে, ঠিক ঠিক। এখানে হচ্ছে তোর, ওটা বলি না, 1 মিনিট দাঁড়া তো। হ্যাঁ 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 ঠিক। এখানে আরেকটা জিনিস কী হবে বলে, আরেকটা জিনিস হবে হচ্ছে তোর এই যে এটা সেপারেট হলো, এটা সেপারেট হওয়ার পরে কী হবে? মনে কর যে বলেছিলাম আমি যে তোর সেন্ট্রিওলের ক্ষেত্রে অ্যাস্ট্রালের কীভাবে তৈরি হয়, কী করে তৈরি হয় বল? সেন্ট্রিগুলো শিফট হওয়া শুরু হলো, সেন্ট্রিগুলো এখানে শিফট হয়ে গেল, ঠিক আছে, শিফট হলো। এবার কি সেন্ট্রাল শিফট হওয়ার পরে এখান থেকে আমার একটা পেরিসেন্ট্রিওলার ফ্লুইড সেক্রেট হয়, হলো। এবার তারা কি করে? এটা এখান থেকে আমার স্পিন্ডেল ফাইবার বের করে। এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে বলছে অ্যাস্ট্রাল। এটা এখানে তৈরি হয়ে যায় প্রোফেজে, ঠিক আছে। প্রোফেজে এতক্ষণ তৈরি থাকলো। এবার আমার যখন মেটাফেজ আসলো, মেটাফেজে গিয়ে যখন মেটাফিজিক প্লেট তৈরি হলো, তারপরে এরা এক্সটেন্ড করে আমার সেন্ট্রিওলের সঙ্গে এরকম স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। এখান থেকে যাবে সেন্ট্রিওলের সঙ্গে স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। এবার ধর একটা এই একটা আমার সেন্ট্রিওল, ঠিক আছে। এই সেন্ট্রিওলের সঙ্গে যেই জায়গাতে স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হয়, একটা ডিস্ক শেপ ফর্ম হয়। মানে এই সেন্ট্রিওলের মধ্যে, হ্যাঁ বইটা তো একবার, আমি কি ঠিক বলছি? আমার মনে হচ্ছে মেটাফেজে অ্যানাফেজ তৈরি হয়, মনে হচ্ছে কাইনেটোকোর। ঠিক আছে, এত তো বুঝতে পেরেছিস যে স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হচ্ছে। যেখানে স্পিন্ডেল ফাইবার অ্যাটাচ হয় এই জায়গাতে একটা এরকম ডিস্ক ফর্ম হয় দুদিকে, ঠিক আছে। এই ডিস্কে গিয়ে আমার স্পিন্ডেল ফাইবারগুলো অ্যাটাচ হয় এরকম করে।
ঠিক আছে? এই ডিস্কটার নাম হচ্ছে কাইনেটোকোর। এই ডিস্কটার নাম হচ্ছে কাইনেটোকোর। তাহলে কাইনেটোকোর কি? ডিস্ক শেপড স্ট্রাকচার form in either side of the centriole, form in either side of the centriole, either side of centriole on which spindle fiber is attached. তাহলে স্পিন্ডল ফাইবার যেখানে অ্যাটাচ হচ্ছে এই ডিস্কটার নাম হচ্ছে কাইনেটোকোর। বুঝে গেল? তাহলে আমাদের হিউম্যানের ক্ষেত্রে তোর আমার এম ফেজে বা মেটাফেজে টোটাল নাম্বার অফ স্পিন্ডেল ফাইবার অ্যাটাচড ইন মেটাফিজিক প্লেট কত হবে রে? 92, 46, 124, 23। কী হবে এটা বল দেখি, তুই ওয়েট কর একটা। হ্যাঁ পড়, খাতা লেগে আমি তুই জিজ্ঞেস করো, তারপরে বল তোরা বল তো কত হবে? in metaphase total number of spindle fiber attached in metaphysic plate। আচ্ছা ও বলছে বি বলছিস, আর বল কী হবে রে? 92। আচ্ছা বল। হ্যাঁ 46। দেখ এবার মেটাফিজিক প্লেট আছে, ঠিক আছে? এখানে আমার প্লয়েডি লেভেল কত? প্লয়েডি 46। তার মানে এখানে আমার 46টা সেন্ট্রোমিয়ার আছে, ঠিক আছে? 46টা হলো। এবার স্পিন্ডল ফাইবার কাইনেটোকোর এখানেও আছে, এখানে আছে। স্পিন্ডল ফাইবার এখানে আসছে, এখানেও আসছে, এখানে আসছে, এখানে আসছে। তাহলে কি একটা সেন্ট্রোমিয়ারের জন্য মেটাফিজিক প্লেটে কটা করে কাইনেটোকোর অ্যাটাচ হচ্ছে? দুটো করে। কী বলছিস? 23 ধরেছিস? তাহলে কী হবে? 40, তাহলে 92। ওকে দেখে মনে হচ্ছে যে চুপটা থাকে, ছেলে কিন্তু ভালো বোঝে, বুঝলি? ও যতবার আমি ধরেছি যেরকম কোশ্চেন ও কিন্তু প্রতিবার ঠিক বলেছে। বাহ ভালো। এটা করেছিস তো নাকি এমনি বলেছিস? করেছিস তো? কেমন করে করেছিস? এরকম করে বললাম করে ভালো। ওকে ও চুপচাপ থাকে, কিন্তু ওকে ধরলে পরে টপ করে বলে দেয়। আগের দিনও ভালো অ্যান্সার দিচ্ছিল, মানে বোঝে ভালো। কী নাম তোর জন্য ভুলে গেলাম আমি। শামীম, ঠিক আছে? আচ্ছা প্রোফেস, মেটাফেস, সরি কী দাদা সবই তো প্রোফেসই হয়।
না ঠিকই তো, ঠিকই। প্রোফেস, মেটাফেস, অ্যানাফেস, টিলোফেস, না দাঁড়া, ইন্টারফেস, ইন্টারফেস, আর এটা হচ্ছে এস ফেস। বলতে পার ক্রোমোজোম উইচ ফেস অফ সেল সাইকেল? প্রোফেস হবে। আচ্ছা কী হবে? প্রোফেস। এটা কী হবে? এটা কী হবে? ক্রোমোজোম ইন সাইটোপ্লাজম সিন ইন কী হবে? বি। আচ্ছা আর বল, বাকি বল। এটা কি বলছে? এটাই হবে শিওর? বল। ক্রোমোজোম ফার্স্ট কী হয় যখন এনট্যাঙ্গেলস করা শুরু করে, তখন কিছু ক্রোমোজোম কন্ডেনসেশনের পর অ্যাপিয়ার কোথায় হয়? প্রোফেস হয়, ঠিক আছে। আর আমার নিউক্লিয়ার মেমব্রেন কোথায় ডিস্ট্রয় হয় পুরোপুরিভাবে? মেটাফেজে। তার মানে সাইটোপ্লাজম কখন আসবে ক্রোমোজোম? মেটাফেজে আসবে, ঠিক আছে। অ্যানাফেজ। এখন অব্দি কী ছিল আমার? স্পিন্ডেল ফাইবার তৈরি হয়ে গেছিলো, আর এরকম স্পিন্ডেল ফাইবার এরকম করে তৈরি ছিল, মেটাফিজিক প্লেটে আমার ক্রোমোজোমগুলোকে ধরেছিল, ক্রোমোজোমগুলোকে আমার এরকম ধরেছিল। এখানে কী শুরু হবে? এখানে শুরু হবে হচ্ছে কনডেনসেশন বা কন্ট্রাকশন অফ স্পিন্ডেল ফাইবার। কন্ট্রাকশন মানে এখান দিয়ে স্পিন্ডেল ফাইবার টানা শুরু করবে, ঠিক আছে। এখান দিয়ে স্পিন্ডেল ফাইবারগুলো টানা শুরু করবে, তাহলে কন্ট্রাকশন অফ স্পিন্ডেল ফাইবার স্টার্টস, ঠিক আছে। কার দিকে? টুয়ার্ডস পোল। এগুলো হচ্ছে পোল, ঠিক আছে। এখানে সেন্ট্রিওল ছিল এরকম করে, এগুলো হচ্ছে পোল। এই পোলের দিকে আমার কন্ট্রাকশন শুরু হবে। যখন কন্ট্রাকশন হবে তখন সেন্ট্রোমিয়ার অফ অল দ্য 46 ক্রোমোজোম, মানে প্রতিটা আমাদের বডির, আমাদের একটা সেলের 46টা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার একসঙ্গে ব্রেক করবে, ঠিক আছে। একসঙ্গে ব্রেক করবে মানে কি? সেন্ট্রোমিয়ার অফ অল দ্য 46 ক্রোমোজোম ব্রেকস সাইমালটেনিয়াসলি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সাইমালটেনিয়াসলি, ঠিক আছে। তাহলে আমাদের সেন্ট্রোমিয়ার অফ অল দ্য 46 ক্রোমোজোম ব্রেক সাইমালটেনিয়াসলি। এটা কেন হচ্ছে? কারণ কি? আমাদের সেন্ট্রিওলের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএগুলো বা জেনেটিক ম্যাটেরিয়াল একটা টেন্ডেন্সি থাকে নিজেকে প্রোটেক্ট করার টেন্ডেন্সি, বুঝে গেল। এখন যদি আগে স্প্লিট করে যেত, ধর আগে একটা ক্রোমোজোম আগে পড়ে চলে গেল, তাহলে এর কাছে সেন্ট্রিওল আছে, ওর সঙ্গে সঙ্গে কী করতো? নিজের চারপাশে একটা নিউক্লিয়ার মেমব্রেন বানিয়ে নিত। তাহলে আমার যদি একসঙ্গে স্প্লিট না হতো, তাহলে দেখেন এখানে কী হবে? এখানে হবে এরকম জিনিসটা যে এগুলো স্প্লিট হয়ে যাবে, আর সবাই একসঙ্গে সবকটা ক্রোমোজোম আমার একসঙ্গে যাবে দুটো ভাগ হবে। যদি এক এক করে হতো তাহলে কী হতো? যে প্রতিটা ক্রোমোজোম বাইরে করে একটা করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতো, আর সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হতো। তো ওটা যাতে না হয় ওই জন্য সেল এমন করে অ্যাড করছে নিজেকে যে সেন্ট্রোমিয়ার অল দ্য 46 ক্রোমোজোম ব্রেক সাইমালটেনিয়াসলি, একসঙ্গে হচ্ছে, অ্যান্ড স্টার্টস টু মুভ অ্যাপার্ট, ঠিক আছে। স্টার্টস টু মুভ অ্যাপার্ট মানে আস্তে আস্তে এরা নিজের দিকে চলে যাচ্ছে, দুটো পোলের দিকে। কেমন করে যাচ্ছে? এই সেন্ট্রিওলটা আছে এখানে, জিনিসটা এরকম যে যখন টানছে তখন সেন্ট্রিওলটাকে এত জোরে স্পিড করছে যে সেন্ট্রিওলটা আগে যাচ্ছে, আর ওই টেলটা, যে ক্রোমাটির টেলটা বা ক্রোমোজোমের যে টেলটা, ওটা পিছন থেকে যাচ্ছে। তার মানে কীভাবে বলবো এটাকে? যে ডিউরিং স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, আফটার স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার ইন অ্যানাফেজ, যে সেন্ট্রিওলটা লিড করছে টুয়ার্ডস কার দিকে? পোলের দিকে। তাহলে সেন্ট্রিওলটা পোলের দিকে লিড করছে, সেন্ট্রিওলটা পোলের দিকে লিড করছে মানে এগিয়ে আছে, আর তারপরে এর সঙ্গে সঙ্গে ট্রেলিং বিহাইন্ড মানে তার পিছনে পিছনে আসছে। কারা আসছে? এই ক্রোমোজোমের লেজগুলো। তাহলে সেন্ট্রিওল ইজ লিডিং টুয়ার্ডস দ্য পোল আফটার স্প্লিটিং, অ্যান্ড দেন
ক্রোমোজোম টেলস আর ট্রেলিং আফটার দ্য সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল একবার, এই সেন্টেন্সটা দিয়ে বল ট্রু ফলস জিজ্ঞেস করেছিল। তুই বুঝতে পারছিস? না বুঝতে পারলে বলবি কিন্তু, হ্যাঁ। Centromere of all the 46 chromosome breaks simultaneously and starts to move apart. ঠিক আছে, chromosome breaks simultaneously. Simultaneously. যখন লিখবি না একটু পড়ে পড়ে লিখবি, হ্যাঁ, একটু বুঝে বুঝে লিখবি, তাহলে পরে পড়তে হবে না। আর যদি এরকম লিখতে থাকিস তাহলে লাভ নেই। কী বললাম, এরকম সেন্ট্রিওলটা পোলের দিকে যাচ্ছে, লিড করছে, আর এরা পিছনে থেকে যাচ্ছে। তো এই যে এরকম স্ট্রাকচারটা হচ্ছে, ধর এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয়, তারপরে এরকম হলো, আর পুরোটা এরকম হলো। তো এরকম এরকম যে মুভ করছে, এগুলোর সেন্ট্রিওলের মানে কতটা স্পিডে ওরা লিড করছে আর তারপরে ট্রেল করছে, ওটা বেশি দেয়। শেপ অফ সেন্ট্রিওলকে দেখে বা শেপ অফ ক্রোমোজোমকে দেখে 4 রকমের শেপ পাওয়া যায়। সেটা হচ্ছে, এটা কেমন মতো লাগছে, এটা কার মতো লাগছে? ভি, এটা এল, জে, আই। তাহলে এই শেপগুলো কোথাও দেখতে পাওয়া যায়? অ্যানাফেজ দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবে। তাহলে এটা পাওয়া যায় অ্যানাফেজে। এই ধরনের শেপ অফ ক্রোমোজোম অ্যানাফেজে পাওয়া যায়, এটা মনে রাখলে হবে। একটা কেমিক্যাল আছে, সেটা হচ্ছে, আচ্ছা কোন কেমিক্যালে তোর হচ্ছে সেল সাইকেলকে মেটাফেজে অ্যারেস্ট করতে পারে? কোন কেমিক্যাল আমার সেল সাইকেলকে মেটাফেজে অ্যারেস্ট করতে পারে? বা কোন কেমিক্যাল স্পিন্ডেল ফাইবারকে ডিস্ট্রয় করে দেয়? ধর তোকে একটা সেলকে আমার মাল্টি নিউক্লিয়েট বানাতে হবে, মানে কি সিংসিয়াম, হ্যাঁ বানাতে হবে। তুই কী কেমিক্যাল ইউজ করবি? কলসিজিন। কলসিজিন কী করে? কলসিজিন হচ্ছে এমন একটা কেমিক্যাল যে স্পিন্ডেল ফাইবারকে ডিস্ট্রয় করে দেয়। যদি স্পিন্ডেল ফাইবার ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কী হবে? দেখ, মেটাফেজে যদি স্পিন্ডেল ফাইবার ডিস্ট্রয় হয়ে যায়, এখানে তো স্পিন্ডেল ফাইবার ডিস্ট্রয় হয়ে গেলো, তাহলে কী হবে? তাহলে ডবল ডবল থেকে যাবে ক্রোমোজোমগুলো। তাহলে একটা সেলে ডবল ক্রোমোজোম থেকে যাবে না, দুটো করে ক্রোমোজোম, ঠিক আছে? তো এই ধরনের ক্রোমোজোম যখন হবে তখন ওখানে মাল্টি নিউক্লিয়েট তৈরি হবে। মানে কি, ধর এখানে ক্রোমোজোম থেকে গেলো একটা, তো একটা সময় পরে কী হবে? সেল এর চারপাশ দিয়ে একটা এরকম নিউক্লিয়াস তৈরি করবে, এখান থেকে একটা নিউক্লিয়াস তৈরি করবে, এখান থেকে একটা নিউক্লিয়াস তৈরি করবে, এরকম অনেক নিউক্লিয়াস তৈরি করবে। তো ওই একটা সেলের মধ্যে মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন মানে হচ্ছে ওটাকে আমরা সিংসিয়াম বলবো, সিংসিয়াম, ঠিক আছে? তাহলে কি কেমিক্যাল কলচিচিন, কলকিচিন, স্পেলটা দেখিস, হ্যাঁ ভুল থাকতে পারে। ইট destroys the spindle fiber, স্পিন্ডেল ফাইবারকে ডিস্ট্রয় করে অ্যান্ড অ্যারেস্ট দ্য সেল ইন মাল্টি নিউক্লিয়েটেড কন্ডিশন। এই কন্ডিশন নাম কি? এই ধরনের সেলকে বলো সিংসিয়াম। আচ্ছা, সিংসিয়াম সেলের একটা এক্সাম্পল বলতো। হ্যাঁ, কোকোনাট ওয়াটার। আর আর উসাইট।
উসাইড, উসাইডকে পুরোপুরি সিস্টেম বলা যাবে? উসাইডে কোন ফেজে অ্যারেস্ট হয়? অ্যানাফেজ না মেটাফেজ? প্রোফেজে অ্যারেস্ট হয়। তাহলে প্রোফেজে অ্যারেস্ট হচ্ছে যখন, তার মানে তখনও পুরোপুরি হবে তোর নিউক্লিয়াসের বাইরে ক্রোমোজোম আসেনি, ঠিক আছে? যতক্ষণ আমাদের নিউক্লিয়াসের বাইরে ক্রোমোজোমটা আসছে ততক্ষণ আমরা এটাকে মাল্টিনিউক্লিয়ার বলতে পারবো না। ও কী বলে বুঝতে পারলি? উসাইডকে কেন বলা হবে না সিনসিয়াম? সিনসিয়াম কখন বলবো? যখন একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হবে। এখানে যদি আমি মেটাফেজে অ্যারেস্ট করি কোনো সেলকে, দেখ এখানে আমি মেটাফেজে অ্যারেস্ট করলাম, যদি আমি এখানে অ্যারেস্ট করে দিই, একটা সময় পরে সেল মনে করবে যে আমার মধ্যে ক্রোমোজোম আছে, ঠিক আছে? তাহলে প্রতিটা ক্রোমোজোমের বাইরে একটা করে নিউক্লিয়াস তৈরি করে নেবে, ঠিক আছে? প্রতিটা ক্রোমোজোমের বাইরে একটা করে নিউক্লিয়াস তৈরি করে নেবে। তো এটা এখানে আমার মাল্টি নিউক্লিয়েটেড সেল হওয়ার কন্ডিশন আছে, বুঝে গেল? কিন্তু যদি আমি একটা এক্সাম্পল হচ্ছে কোকোনাট ওয়াটার, এটা লিখে তারপর বলছি, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল, সিনসিয়ামের এক্সাম্পল হচ্ছে কোকোনাট ওয়াটার, ঠিক আছে? এবার ধর ও যেটা বললো যে উসাইড, উসাইডের মধ্যে কী হয়? উসাইডের মধ্যে সেল অ্যারেস্ট হয়ে থাকে, ঠিক আছে? কোন ফেজে অ্যারেস্ট হয়? প্রোফেজে অ্যারেস্ট হয়। এখন প্রোফেজ চলে যায়, প্রোফেজে গিয়ে দেখ, এই যে আমার প্রোফেজ, প্রোফেজে কী হচ্ছে? প্রোফেজে তো আমার শুরু হচ্ছে, দেখ আছে এরকম জায়গা, কিন্তু পুরোপুরিভাবে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিজলভ হয়নি। যদি পুরোপুরি নিউক্লিয়ার মেমব্রেন না ডিজলভ হয় তাহলে কী হবে? সেল এখনও নিউক্লিয়ার জানে ও একটা নিউক্লিয়াস আছে, ওর মধ্যে যা কিছু হতে পারে, এখন অবধি বাইরে আসেনি। যখন এটা বাইরে আসবে তখনই সেল মনে করবে যে আমার নিউক্লিয়ার মেটেরিয়াল, আমার জেনেটিক মেটেরিয়াল এখানে আছে, একে কভার করে দিই, তখন আমার মাল্টি নিউক্লিয়ার কন্ডিশন তৈরি হবে, বুঝে গেল? এটা কোথায়? কোকোনাট ওয়াটার হয়। কিন্তু উসাইড প্রোফেজ স্টেজ আছে, ওই জন্য এখনও সেল প্রোটেক্ট, মানে এখনও জেনেটিক মেটেরিয়ালটা প্রোটেক্ট করা আছে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে, পুরোপুরি ডিজলভ হয়নি। যদি মেটাফেজে অ্যারেস্ট করে দিই, মেটাফেজে অ্যারেস্ট করলে আমার সিনসিয়াম তৈরি হবে, বুঝে গেল? ওটা কে করছে? আমি যদি চাই যে কোনো সেলকে আমি অ্যারেস্ট করে রাখবো, তা আমি যে কল কিকিং অ্যাপ্লাই করে আমি মেটাফেজে অ্যারেস্ট করতে পারবো, যেখান থেকে আমার মাল্টি নিউক্লিয়ার কন্ডিশন তৈরি হবে। এটা একটা এক্সাম্পল হচ্ছে কোকোনাট ওয়াটার। অ্যারেস্ট হ্যালো, আমি তোমাকে 9টার পরে ফোন করবো, হ্যাঁ? আমার সকাল থেকে ক্লাসই করছি আমি, ক্লাস, হ্যাঁ আমি 9টার পরে ফোন করবো, হ্যাঁ? আমাদের পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। হলো? পুরো বায়োলজি, পুরো বোটানি পার্টের এই সেল সাইকেল সবচেয়ে ইজি চ্যাপ্টার, সেল ডিভিশন। তো এখান থেকে যেন কোনো কোশ্চেন মিস না হয়, এমন করে পড়বি যেটা একবার পড়িস তোর বছরের শেষে মনে থাকবে। তো চেষ্টা করে যতটা ডিটেলসে ভালো করে পড়া যায় পড়ে নিবি, সব কোশ্চেন পারার মতো কোশ্চেন এখান থেকে, ঠিক আছে? ভুল কোথা থেকে হবে? ভুল হবে বায়োলজি ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, মরফোলজি, অ্যানাটমি, এগুলো থেকে ভুল হবে। সেল সাইকেল, সেল ডিভিশন থেকে ভুল হবে না। বায়োমলিকিউলস ভালো চ্যাপ্টার। তো সেল সাইকেল যখন পড়ে একদম এত ভালো করে পড়ে নিবি যেন পরে পড়তে টাইম দিতে না হয়, বুঝে গেল? টেলোফেজে কী হচ্ছে? টেলোফেজে ফার্স্ট কী হবে আমার? টেলোফেজে এখানে কি যে টু সেটস অফ ক্রোমোজোম আর নাও অ্যাট দ্য পোল। আচ্ছা, একটা কোশ্চেন করবো, হ্যাঁ? তোমাকে বলতো যে আচ্ছা তোর প্রোফেজে প্লয়েডি কত? প্লয়েডি। আর অ্যানাফেজে এন্ডে প্লয়েডি কত? প্লয়েডি 2n = 46, 2n = 92, 2n = 46, 2n = 92। কী হবে? কী হবে রে? কোনটা হবে বল দাদা, বল। 46 কোথায়? প্রোফেজ না অ্যানাফেজে? প্রোফেজে। আচ্ছা হলো, ধরলাম। তোরা বল কী হবে? ওটাই হবে, 46 হবে, ঠিক আছে। অ্যানাফেজে কী হবে? 46 হবে। আচ্ছা, কী হবে বল? কী হবে রে? ডবল হবে, মানে 92 হবে। কী হবে? 46 হবে।
ভালো করে দেখ। হ্যাঁ, কেন 92 হবে? কটা সেন্টিমিটার আছে এখানে? 1 টাকা সেন্টিমিটার থেকে ভেঙে 2 সেন্টিমিটার হলো, তাহলে কিছু সময়ের জন্য আমাদের পোলারিটিটা চেঞ্জ হয়ে কত হচ্ছে? 92 হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? এন্ড অফ অ্যানাফেজ। এন্ড অফ অ্যানাফেজ, অ্যানাফেজ না, এন্ড অফ অ্যানাফেজ। অ্যানাফেজ যখন স্প্লিটিং হয়নি তখনও কিন্তু আমার ডবল হয়নি, যখন স্প্লিটিংটা হলো তখন ডবল হলো। তাহলে 2 সেটস অফ ক্রোমোজোম আর নাও অ্যাট দ্য পোল। এই পোলে আমার 2 সেট ক্রোমোজোম আছে, 2 সেট ক্রোমোজোম আছে। হ্যাঁ, ডিএনএ কন্টেন্ট, ডিএনএ কন্টেন্ট, হ্যাঁ এটা একটা কোশ্চেন হতে পারে এখানে। আচ্ছা ডিএনএ কন্টেন্ট কত হবে রে? অ্যামাউন্ট অফ ডিএনএ, অ্যামাউন্ট অফ ডিএনএ কত আছে এখানে? 4C আছে। এখানে অ্যামাউন্ট অফ ডিএনএ কত হবে? আচ্ছা আমার ইন্টারফেসে অ্যামাউন্ট অফ ডিএনএ কত ছিল? ইন্টারফেসে G1 কত ছিল? G1 S G2, G1 কত ছিল রে? 2C ছিল। এসে কত হলো? 4C। G2-তে 4C। প্রোফেজে কত? 4C। অ্যানাফেজে কত হবে? কত হবে অ্যানাফেজে? কত হবে রে? বুঝতে পারছিস? বুঝতে পারছিস না বলে বাবা আমি বলে ইচ্ছা করবো। বুঝতে পারছিস তো? 2C ছিল। অ্যানাফেজে কত হবে ডিএনএ কন্টেন্ট? কত হবে? কত হবে? 2C। কেন 2C হবে? ভালো করে দেখ, ভালো করে দেখ। ডিএনএ কন্টেন্ট বাড়া মানে কি? আমার একটা ক্রোমোজোম ছিল এখানে, এখানে ডিএনএ কন্টেন্ট 2C ছিল, ঠিক আছে? ডিএনএ কন্টেন্ট বাড়া মানে কি? মানে একটা করে আমার ক্রোমাটিড আছে, 4C হচ্ছে, ঠিক আছে? তোর এখানে নাম্বার অফ ক্রোমাটিড কটা আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 8টা ক্রোমাটিডের জন্য তোর ডিএনএ কন্টেন্ট 4C, ঠিক আছে? যখন স্প্লিট হয়ে গেল, যখন স্প্লিট হলো, এখন কতগুলো ক্রোমাটিড আছে? 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাই কি? এখানে কটা ক্রোমাটিড ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 8টা না 16টা ক্রোমাটিড ছিল, ঠিক আছে? এখানে কটা আছে ক্রোমাটিড? কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16টা। তাহলে ডিএনএ কন্টেন্ট হাফ বা ডিভাইড হচ্ছে না। ডিএনএ কন্টেন্ট এখানে 4C থাকবে। পার ক্রোমোজোম, হ্যাঁ পার ক্রোমোজোম তো কমছে, ঠিক আছে? আমি বলতে চাইছি যে অ্যানাফেজে ডিএনএ কন্টেন্ট 4C হবে, ওটা কমবে না। বুঝে গেল? বুঝতে পেরেছিস? পার ক্রোমোজোম তো কমবে, কারণ ক্রোমাটিড তো ভাগ হচ্ছে, ওটা তো কমবে। ক্রোমোজোম বাড়ছে কিন্তু তোর ডিএনএ কন্টেন্টটা সিমি থেকে যাচ্ছে। তাহলে 2 সেটস অফ ক্রোমোজোম আর নাও অ্যাট দ্য পোল হলো। তাহলে 2টো সেট ক্রোমোজোম আমার পোলে গেল। এখানে কি? এখানে আসার পরে, পোলে আসার পরে ক্রোমোজোম লস্ট দেয়ার আইডেন্টিটি। মানে তুই আর ক্রোমোজোমকে চিনতে পারবি না, কটা ক্রোমোজোম আছে, কেমন আছে না চিনতে পারবি না। তাহলে তার মানে এটা কী হচ্ছে? কখন ক্রোমোজোমকে চেনা জানা যায়? কখন ক্রোমোজোম চেনা যায়? কোন ফেজে? তাহলে তারা ক্রোমোজোম থেকে ক্রোমাটিন হয়ে যাচ্ছে আবার। তাহলে এখানে আসার পরে ক্রোমোজোম থেকে এরা আবার ক্রোমাটিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রোমোজোম থেকে ক্রোমাটিন হয়ে যাচ্ছে মানে তারা ইন্ডিভিজুয়ালিটি লস করে দিচ্ছে, আইডেন্টিটি লস করছে, মানে যেমন চেনা যাবে। তাহলে এটা ক্রোমাটিন হবে, তখন তাকে আমার ডিএনএ কন্টেন্টটা প্রোটেক্ট করতে হবে, বাঁচাতে হবে। বুঝে গেল? তখন যখন বাঁচানোর জন্য কী করবে এরা? তাড়াতাড়ি নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করবে। নিউক্লিয়ার মেমব্রেন ফর্মস, তাড়াতাড়ি করে আমার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়ে যাবে। বুঝে গেল? তারপর আস্তে আস্তে ইন লেট টেলোফেজ অল দ্য আদার কম্পোনেন্ট, মানে তোর নিউক্লিয়াস, গলগি, ঠিক আছে? এরা স্টার্টস টু অ্যাপিয়ার, অল দ্য আদার কম্পোনেন্ট স্টার্টস টু অ্যাপিয়ার। এরা আবার ডবল করে এখানকার জন্য অ্যাপিয়ার হওয়া শুরু হবে, তৈরি হওয়া শুরু হবে। বুঝে গেল? হ্যাঁ না, নিউক্লিয়ার মেমব্রেন কেন তৈরি হবে? নিউক্লিয়াসের মধ্যে এখানে নিউক্লিয়াস তৈরি হবে, এখান থেকে তোর গলগি তৈরি হবে ফার্স্টে, ঠিক আছে? মানে ফার্স্টে ইয়ার হবে, তারপরে গলগি হবে, ঠিকই বলেছি, ঠিক আছে? এখান থেকে তৈরি হবে, মানে যত অর্গানল আছে, কম্পোনেন্টগুলো আছে সেলের, ওরা আস্তে আস্তে এর চারপাশে তৈরি শুরু হবে। এতদূর অবধি আমাদের ক্যারোকাইনেসিস কমপ্লিট হলো, ঠিক আছে? এখন সেল দেখলো যে আমার মধ্যে 2টো নিউক্লিয়াস চলে আসছে, তখন কি ওকে সাইটোপ্লাজমটাকে ভাঙতে হবে। তাহলে আমার শেষ হলো ক্যারোকাইনেসিস, এবার আমার শুরু হবে সাইটোকাইনেসিস। হ্যাঁ দাঁড়া সাইটোকাইনেসিস।
হ্যালো, 10 মিনিট 10 মিনিট। দেখেছিস? তাহলে এখানে সাইটোপ্লাজম ডিভিশন, সাইটোপ্লাজম ডিভিশন অ্যানিমেলের মধ্যে একরকম করা হয়, প্ল্যান্টের মধ্যে একরকম করা হয়। অ্যানিম্যাল সেলের মধ্যে আর প্ল্যান্ট সেলের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যানিমাল সেল, এখানে আমার হয়ে আছে দুটো নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এবার কি এই যে লেয়ারটা, এটা কী ধরনের লেয়ার? কোয়াসি ফ্লুইড লেয়ার। এনসিআরতে কী বলা যায়? কোয়াসি ফ্লুইড নেচার। মানে সেল মেমব্রেনের নেচারটা কি? সেল মেমব্রেনের নেচারটা হচ্ছে কোয়াসি ফ্লুইড। এটা মানে কি রে? এটার মানে ওরা ফ্লেক্সিবল হবে। কীভাবে জানলি ফ্লেক্সিবল হবে? কারণ তার মধ্যে প্রোটিন তো কী করে, প্রোটিনগুলো ল্যাটারাল মুভমেন্ট করতে পারে। ওটা কী বলে? ওটাকে বলে ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন। তাই যখন তোরা ফ্লেক্সিবল তখন কি হয়? তখন সেল কী করলো? এখান থেকে একটা ফাড়ো তৈরি করলো, এটাকে বলে সেল ফাড়ো। সেল ফাড়ো মানে সেল মেমব্রেনটা ভেতর দিকে ঢুকে যায়। এই ফাড়োটা আস্তে আস্তে আরও ডিপ হয়, ডিপেন্ডিং অফ ফাড়ো, ডিপেন্ডিং অফ সেল ফাড়ো। তাহলে কী হয়? আস্তে আস্তে এরকম ডিপ হয়ে যায়, এরকম ডিপ হয়ে যায়, ডিপ হয়ে এটা আস্তে আস্তে দুটো সেলে আলাদা হয়ে যায়। এখানে আমার ছিল নিউক্লিয়াস, দুটো সেল আলাদা হয়ে যায়, ঠিক আছে? এভাবে অ্যানিমালসে ভাগ হয়। এখন আমাকে বল, এই যে প্ল্যান্ট সেল একটা, এটা একটা প্ল্যান্ট সেল, এর মধ্যে সেল মেমব্রেন আছে, এখানে আমার দুটো নিউক্লিয়াস আছে। প্ল্যান্ট সেল কি সেল ফাড়ো তৈরি করতে পারবে? কেন পারবে না? হ্যাঁ, একটা নাম আছে, ইনসাইড ওয়ার্ড আছে একটা, সেল ইনএক্সটেন্সিবল, রিজিড বা ইনএক্সটেন্সিবল। মানে কি? ওরা এরকম ফ্লেক্সিবল না, কোয়াসি ফ্লুইড নেচার নেই। কীতে তৈরি সেল ওয়াল, সেল ওয়ালে প্ল্যান্ট সেলে? সেলুলোজ, আর কি থাকে? সেলুলোজ, হেমোসেলুলোজ, পেকটিন, ঠিক আছে? তিনটে কম্পোনেন্ট। তারা কি ফ্লেক্সিবল না? ফ্লেক্সিবল হলে কী হতে হবে? লিপিড বাইলেয়ার লাগবে, তবে ফ্লেক্সিবল হবে। কোয়াসি ফ্লুইড নেচার, লিপিড বাইলেয়ার নেচার হয়, তো এরা তো এরকম মুভ করতে পারবে না। এখানে কি হয়? এখানে আমার সেল কি করে? সেল হচ্ছে মাঝখানে একটা কেমিক্যাল সেক্রেট করে, ঠিক আছে? কী নাম? ওর কেমিক্যালটার নাম কি মনে নেই? ক্যালসিয়াম পেকটেট। এখানে ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম, এটা কে তৈরি করে রে? বল, না বলতে বলে মার লাগবে। হ্যাঁ, ওটা জানি। ক্যালসিয়াম পেকটেট কে তৈরি করে বলতো রে? কোন অর্গান ক্যালসিয়াম পেকটেট তৈরি করে? ক্যালসিয়াম পেকটেট ইজ প্রডিউস ফ্রম হুইচ সেল অর্গানেল? ক্যালসিয়াম পেকটেট কি একটা কেমিক্যাল, ঠিক আছে? কেমিক্যাল কে সিক্রেট করে সেলের মধ্যে? লাইসোসোম ডাইজেস্টিক এনজাইম সিক্রেট করে। হ্যাঁ, মিডিল লেভেলে তৈরি করবে। সেক্রেশনে কোন অর্গানে সেক্রেশন করে? গলগি। তাহলে ক্যালসিয়াম পেকটেট কে তৈরি করবে? গলগি। গলগি থেকে আমার ক্যালসিয়াম পেকটেট তৈরি হয়। এবার আস্তে আস্তে কী হবে? আস্তে আস্তে এরা এদিকে মুভ করবে, আস্তে আস্তে এটা বাড়বে, ঠিক আছে? দেখ, দুরকম মুভমেন্ট, একটা সেন্ট্রিফিউগাল মুভমেন্ট, একটা সেন্ট্রিপেটাল মুভমেন্ট। যেটা বাইরে থেকে ভেতর দিকে ঢুকে ওটাকে সেন্ট্রিপেটাল মুভমেন্ট বলে। মানে এটা বাইরে থেকে ভেতরে ঢুকছে, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল মুভমেন্ট, সেন্ট্রিপেটাল, ঠিক আছে? আর এটা ভেতর থেকে বাইরে যাবে, ভেতর থেকে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মুভমেন্টটা, ভেতর থেকে বাইরে দিকে যাচ্ছে। প্ল্যান্ট সেল, এটা আমার সেল মেমব্রেন ভিতরে। এখানে আমার দেখলাম কি এখানে সিক্রেট হয়েছিল? ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট আস্তে 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 পুরো সেলে এরকম ছড়িয়ে যাবে, ঠিক আছে? পুরো সেলে ছড়িয়ে যাবে। যখন ক্যালসিয়াম পেকটেট পুরো সেল ছড়িয়ে যাবে, এটা আমরা নাম দিব মিডিল ল্যামেলা, ঠিক আছে? বা এটাকে বলে সেল প্লেট। মানে সেল প্লেটটা আগের স্টেজটা, মানে ক্যালসিয়াম পেকটেট এখানে আসলো, তারপরে একটু গ্রো হয়, এটা একটু গ্রো হবে, এখনও গ্রো হচ্ছে, ঠিক আছে? এটাকে বলবো সেল প্লেট।
সেল প্লেট। এবার সেল প্লেট যখন হলো, সেল প্লেট থেকে আরও পুরোপুরি যখন পুরো সেন্ট্রিফিউগাল গ্রোথ করে যখন পুরো লেগে যাবে সেল ওয়ালের সঙ্গে, তখন এটা বলবো মিডিল ল্যামেলা। ঠিক আছে, এটা হচ্ছে সেল প্লেট বা মিডিল ল্যামেলা। এটা সেল প্লেটে বলতে পারিস, সেল প্লেট, মিডিল ল্যামেলা। এবার কী হবে, এবার সেল দেখবে, সেল হচ্ছে কি দেখে, সেল দেখে যখন মিডিল লেভেলে থাকবে, মিডিল লেভেলের ভেতর দিকে আমাকে সেল ওয়াল বানাতে হবে। যে কোনো মিডিল লেভেলের ভেতর দিকে আমাকে সেল ওয়াল বানাতে হবে। সেল মনে করে যে মিডিল লেভেল আছে মানে আমরা দুটো সেল। ঠিক আছে, কেমন হবে জিনিসটা? সেল দেখলো এখানে মিডিল লেভেল আছে, তাহলে এখানে একটা সেল ওয়াল বানিয়ে নিল। এই সেল দেখলো মিডিল লেভেল আছে, এখানে একটা সেল ওয়াল বানিয়ে নিল। তাহলে মিডিল লেভেলের পাশ দিয়ে আমার দুটো সেল ওয়াল তৈরি হয়ে গেল। তারপরে এখান দিয়ে আমার এটা কি, এগুলো কি প্রাইমারি সেল ওয়াল, এখান থেকে সেকেন্ডারি সেল ওয়াল হবে, তারপরে এখান থেকে সেল মেমব্রেন হবে, এখান থেকে সেল মেমব্রেন হয়ে গেল, এখানে নিউক্লিয়াস হয়ে গেল, আমার দুটো সেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, প্ল্যান্ট সেল। এবার এই দুটো সেলের মাঝখানে একটা এরকম ফাঁকা জায়গা থাকে, এটা কি নাম রে? প্লাজমোডেসমাটা। বাহ, প্লাজমোডেসমাটা। ঠিক আছে, তাহলে আমাদের শেষ হলো সেল সাইকেল, সেল ডিভিশন।